বিরোধী আন্দোলন ছিল, মানে সমাজে যে একটা কোটা ছিল সেই কোটার বিরুদ্ধে আন্দোলন ছিল, সমাজে যে একটা বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। আচ্ছা, বৈষম্যটা কোথায় ছিল বলেন তো, মনে আছে আপনাদের? আমি মনে করিয়ে দিচ্ছি। বৈষম্যটা মূলত ছিল যে ওই সময়ে মুক্তিযুদ্ধ কোটা নামে একটা কোটা ছিল। বিষয়টা এরকম যে মুক্তিযুদ্ধ যারা করেছে ৭১ সালে, সেই মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য একটা কোটা ছিল, মুক্তিযোদ্ধাদের জন্য একটা কোটা ছিল, মুক্তিযুদ্ধের সন্তানের সন্তান যারা তাদের জন্য কোটা ছিল। আরেকটু ডিটেলে বলি, মুক্তিযুদ্ধ হয়ে গেছে ২৪ সালে যদি আমরা ধরি, তাহলে ৫৩ বছর আগে, তখন থেকে ৫৩ বছর আগে। তো ৫৩ বছর আগে যাদের যে যুদ্ধ হয়ে গেছে, সেই যুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের তো সরকারি চাকরি করার বয়স থাকার কথা না, তাই না? কারণ তখন যুদ্ধ যখন করে তখন তার বয়স মিনিমাম ১৪ বছর। তো ৫৩ আর ১৪ মিলে ৬৭ বছর, তখন তার সরকারি চাকরি করার কোনো সুযোগ নাই। কিন্তু এর আগে যখন সরকারি চাকরিতে যোগদান করার সুযোগ ছিল, তখন কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য চাকরিতে ঢোকার একটা কোটা ছিল, এবং সেখানে তারা একটা বয়সতার জন্য বেশি ছিল, এদের বেশি বয়স পর্যন্ত তারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারতেন। যখন তাদের চাকরির বয়সটা আর কুলাচ্ছে না, তাদের বয়স হয়ে যাচ্ছে, তখন এই কোটাটা বংশানুক্রমিকভাবে তাদের সন্তানদের উপরে আরোপিত হলো, যে সন্তানদেরও এই কোটা দেওয়া হবে। এটা নিয়েই কিন্তু যত আপত্তি, মুক্তিযুদ্ধের সন্তানরা ইউনিভার্সিটিতে ভর্তির সময় বাড়তি সুযোগ পাবে, তাদের জন্য কিছু কোটা থাকবে, তারা আগে ভর্তি হবে, তারা কম মার্কস পেলেও ভালোভাবে ভর্তি হতে পারবে, এরকম নানা ধরনের কোটা। এটা স্টুডেন্টরা বলতো এক ধরনের বৈষম্য, যে আমি বেশি নাম্বার পেয়েও আমার পাশে যে ছেলেটা বসে আছে, মেয়েটা বসে আছে, তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, অতএব সে আমার চেয়ে কম নাম্বার পেয়েও সুযোগ পাচ্ছে, কারণ তার জন্য একটা কোটা আছে। এটা এক ধরনের বৈষম্য। কিন্তু তখন তারা বলছিল সব কিছু হবে মেধা ভিত্তিক, যার মেধা ভালো সে কাজ করবে, সে সুযোগ পাবে। আরও বড় পরবর্তীতে চাকরি পাওয়ার ক্ষেত্রে, বিসিএস এর চাকরির ক্ষেত্রেও এই একই ঝামেলা ছিল, কোটা থাকতো। এই কোটাটা নিয়ে অনেক দিন ধরে আন্দোলন হচ্ছিল। ২০১৮ সালে প্রথম একটা আন্দোলন হয়, সেই আন্দোলনের পর আন্দোলনের তোড়ে হাসিনা সরকার কোটাটাই বাতিল করে দেয়, যার কোনো কোটাই আর থাকবে না চাকরির ক্ষেত্রে, উনি বলেছিলেন। তারপরে এই ২৪-এ এসে আবার যেটা হলো, যে যারা কোটা বঞ্চিত হলো, ওই যে মুক্তিযুদ্ধের যারা থেকে বংশধর, তারা আবার হাইকোর্ট থেকে একটা রায় নিয়ে আসলো, না কোটাটা থাকবে। এটাকে কেন্দ্র করেই ২০২৪-এর জুলাইয়ের আন্দোলনের সূত্রপাত। তাহলে আন্দোলনটা হলো কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলনটা কি মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল? না। মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার আন্দোলন ছিল? তাও ছিল না। আন্দোলনটা ছিল যে ওই ইস্যুটাকে কেন্দ্র করে আপনি কোটা চালু করতে পারবেন না, যার যেটা যোগ্য, যে যার যোগ্য, সেই যোগ্যতা অনুযায়ী সে তার চাকরি পাবে, অথবা কাজ পাবে, অথবা ভর্তি হতে পারবে, যেখানেই যাক, সেটা হলো তার যোগ্যতা অনুযায়ী, যার যে যোগ্যতা এবং যে কাজের জন্য যে যোগ্যতার দরকার, সেই প্রতিযোগিতায় তারা যে টিকবে সেই হবে। কার বাবা কি, কার বাবা হুজুর, কার বাবা হাজি, কার বাবা পাজি, কার বাবা মুক্তিযোদ্ধা, কার বাবা রাজাকার, এগুলো কোনোটাই বিবেচনায় আনা হবে না। যাকে চাকরি দেব, যে কাজ পাবে, যে প্রতিযোগিতায় অংশ নেবে, তাদের মধ্যে যাদের মেধা, যাদের যোগ্যতা আছে তারাই পাবে। ব্যাপারটা ক্লিয়ার, সিম্পল। আমরা কোটা বিরোধী আন্দোলন করলাম, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম। এই আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পতন ঘটলো, নতুন একটা সরকার আসলো, এখন একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার আছে। এখন কি আমরা কোটা চাই? চাই না। এখানে কিন্তু আগে যেমন কোটা বিরোধী আন্দোলন মানে মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন নয়, কোটার প্রতিবাদ করা মানে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা নয়, এখনও তেমনি একই কথা আমি বলতে চাই। এখন আবার কোটা দেওয়া শুরু হয়েছে। দেখুন, আজকে আমি কথাগুলি এত যে ভূমিকাগুলি দিলাম কেন, সেটা আপনারা একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন। আজকে আমরা কি দেখলাম? আজকে একটা অনুষ্ঠান হয়েছে, বাংলাদেশ পর্যটন কমিশন, তারা একটা পর্যটন কর্পোরেশন, তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেটা কি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং আলোচনা অনুষ্ঠান হয়েছে। সেখানে আমাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম গিয়েছিলেন, এবং সেই সঙ্গে এই যে প্রতিমন্ত্রী মিস্টার মিল্লাত সাহেব, তিনিও গিয়েছিলেন, এম রশিদুজ্জামান মিল্লাত।
এরা দুইজনই সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত থেকে তারা দুটো ঘোষণা দিয়েছেন। ঘোষণা দুটো কি? জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় 50% ছাড় দেওয়া হবে। মানে যারা জুলাই যোদ্ধা ছিলেন এবং জুলাইয়ের আন্দোলনে যারা মারা গেছেন, সেই মৃত ব্যক্তি, সেই শহীদের পরিবারের যারা সদস্য, এরা সবাই বিমান ভাড়ায় 50% ছাড় পাবেন। এটা দেশেও পাবেন, বিদেশেও পাবেন। মানে যদি বাংলাদেশ বিমানে তারা চলাচল করেন, দেশে যান অথবা বিদেশে যান, তাহলে 50% তাদেরকে ছাড় দেওয়া হবে। কেবল তাই না, যে 36শে জুলাই বলে ওইটাকে মাথায় রেখে পর্যটন কর্পোরেশনের মালিকানায় যত হোটেল আছে, ওনারা যদি সেই সমস্ত হোটেলে কখনো যান, আজীবন তারা সেখানে 36% কমিশন পাবেন। এই দুটো কথা তারা ঘোষণা দিয়ে আসছে। আমার কাছে মনে হলো এটা তো জুলাই আন্দোলনের যে মূল চেতনা, সেই চেতনার সঙ্গে তো গাদ্দারি করা হলো। এটা আপনারা যে কাজটা করলেন সেটা হলো যে জুলাই শহীদদেরকে দিচ্ছি, জুলাই যোদ্ধাদের দিচ্ছি, এটা নিয়ে তো কেউ কোনো প্রতিবাদ করবে না, অতএব আমরা এটা দিলাম, আমরা মহান হলাম, আমরা দেখালাম, আমরা অনেক কিছু করলাম। আমি মিল্লাত সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, আমি আফরোজা খানমকে জিজ্ঞাসা করতে চাই, এটা করার এক্টেরটা আপনাকে কে দিল? এই যে আপনি 50% ছাড় দিলেন, আপনার টাকা। এই যে আপনি 36% কমিশন দিবেন, এটা আপনার টাকা, এটা জনগণের টাকা। জনগণের টাকা ছাড় দেওয়ার আপনার এক্টের কে দিল? এবং তারও যে বড় কথা, আপনি এখানে দিবেন কেন? এটা দেওয়ার মাধ্যমে আপনি আবার সেই কোটা ব্যবস্থা চালু করলেন। যদি মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য কোটা দেওয়াটা অনিয়ম হয়ে থাকে, ভুল হয়ে থাকে, প্রতিবাদযোগ্য হয়ে থাকে, তাহলে এখানে কোটা দেওয়াটা কোন বিবেচনায় গ্রহণযোগ্য? আপনারা আমাকে বোঝান ভাই। আমি জুলাই যোদ্ধাদেরকে কিন্তু অবমূল্যায়ন করছি না। জুলাই যোদ্ধা হিসাবে, জুলাইয়ের শহীদ হিসাবে যার যা প্রাপ্য আপনারা দেন, কোনো আপত্তি নাই। কিন্তু কোটা কেন? আপনি দেন, সম্মান দেন তাদেরকে। যা যা যে দেশের স্বাধীনতা সংগ্রামে, দেখেন মিল্লাত সাহেব একটা ভয়ঙ্কর কথা বলছেন কিন্তু সেখানে। উনি বলতেছেন যে ইদানিং 1971 সালে মুক্তিযোদ্ধাদের সঙ্গে 2024 সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। খুব ভালো কথা, আমি আপনার কথা মানতে রাজি আছি। তারপর উনি কি বললেন? 1971 সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আর 2024 সালের যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। এটা কীভাবে সম্ভব? সার্বভৌমত্ব তো আমাদের দেশে সবাই রক্ষা করতেছে। জুলাই যোদ্ধারা বলতে পারেন যে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, সার্বভৌমত্ব কেমন তারা রক্ষা করলো ভাই? সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পুলিশ আছে, বিডিআর আছে, আর্মি আছে, দেশের জনগণ আছে, ওনারা কীভাবে সার্বভৌমত্ব রক্ষা করলো? এটা বোঝান আপনি আমাকে। হয়তো আপনি বলতে চাচ্ছেন যে এই সরকার, আওয়ামী লীগ সরকার, ভারত সরকারের তাবেদারে পরিণত হয়ে আমাদের সার্বভৌমত্ব খুইয়েছিল। যে সার্বভৌমত্ব খোয়ানোর কথা বলেন, সেটা তো আপনারা সরকার গঠন করার পর করেছেন। সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গোলামি চুক্তি আপনারা করেছেন, তাতে আমাদের সার্বভৌমত্ব গেছে। আমরা এখন বিদেশ থেকে তেল কিনতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে কিনতে হয়, আগে ভারতের অনুমতি নিয়ে কিছু কিনতে হতো না আমাদের। সার্বভৌমত্ব কারে কি বুঝাচ্ছেন ভাই? এইগুলি ঠিক না। মুখে যা আসবে তাই বলবেন, এগুলো ঠিক না। একটা গোষ্ঠীকে খুশি করার জন্য যা ইচ্ছা তা দিয়ে দিবেন, এটাও ঠিক না। এদেশের সংবিধানে বলা হয়েছে এদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ক্ষেত্রে সমান অধিকার পাবে। যেখানে অধিকারের ক্ষেত্রে আপনি কম বেশি করবেন, সেখানেই কিন্তু আপনি বৈষম্য তৈরি করলেন। এই আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কেন? বৈষম্য থাকবে না, এটাই নিয়ম। আপনারা নিয়ম লঙ্ঘন করছেন। আপনারা মন্ত্রী থাকার যোগ্য না, কারণ মন্ত্রী হয়ে আপনার নিয়ম লঙ্ঘন করছেন, আপনি সংবিধান লঙ্ঘন করছেন। আপনি কোন বিবেচনায় একটা বিশেষ গোষ্ঠীকে, কিছু লোককে বিশেষ সুবিধা দেবেন? এখন এটা বললে আপনি বলবেন যে আমি জুলাইদের অবমাননা করছি। নো। তাহলে আপনারা কি মুক্তিযোদ্ধাদের পরিবার যারা ছিল, যারা শহীদ পরিবার ছিল, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিল, তাদের পরিবারকেও দিবেন এটা? যে কথাটা নাকি বলছেন মিল্লাত সাহেব, এই দুটাকে এক করা যাবে না, তা আপনারা তো এক করতেছেন না। আপনারা তো মুক্তিযুদ্ধের যে জুলাই যোদ্ধাকে উপরে উঠাচ্ছেন, আপনি তো এখানেও বৈষম্য করছেন।
আপনি তো এখানেও বৈষম্য করছেন ভাই। আপনি মুক্তিযোদ্ধাদের চেয়ে জুলাই যোদ্ধাদের উপর উঠাই দিচ্ছেন, কিভাবে সম্ভব? মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনীয় ঘটনা এই দেশে একটাও ঘটে নাই। মুক্তিযুদ্ধে আপনার দলের যারা যিনি প্রতিষ্ঠাতা তিনি মুক্তিযুদ্ধে নাও, আপনি জুলাই যুদ্ধে নাও। খুবই হতাশাব্যঞ্জক। এবং আমি মনে করি এই লোকগুলোর মাথার মধ্যে কিছু আছে কিনা আমার সন্দেহ আছে। এবং তারা একটা বিতর্ক তৈরি করতেছে, নতুন করে একটা বিতর্কের জন্ম দিচ্ছেন এরা, এই লোকগুলো। জাস্ট একটা পরিবেশে গিয়েছেন, ওখানে যে তাদেরকে তাৎক্ষণিকভাবে খুশি করার জন্য যা ইচ্ছা তাই বলে দিয়ে আসছেন। বড় বড় সম্ভাবনা সেগুলো আমি পিছনে ফেলে দিয়েছি। আই হ্যাড হিউজ অপরচুনিটি, স্টিল আই হ্যাভ দ্য অপরচুনিটি। বড় একটা পদ পাওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগগুলো আমাকে দিয়েছিল। কিন্তু এই যে কথা বলার যে অভ্যাস, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এই অভ্যাসটা একেবারে শৈশব থেকে যেভাবে রপ্ত করেছি, আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে একটা শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি কারো করুণায় এমপি হলাম, মন্ত্রী হলাম, তারপর আবার ক্ষমতা চলে গেলে পালিয়ে বেড়ালাম, লোকজন ধরলো, জুতো পিটা করলো, আর লোকজনের সেই জুতো পিটার ভয়ে আমরা কখনো লন্ডনে, কখনো দিল্লিতে, কখনো সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়াতে গিয়ে অমানুষের মতো জীবনযাপন, এটা আসলে আমার ভালো লাগেনি, কখনো ভালো লাগেনি। কাজেই ক্ষমতার খুব কাছাকাছি ছিলাম, হয়তো এখনও আছি। কাজেই এই ক্ষমতা আমাকে আকৃষ্ট করেনি। আকৃষ্ট না করার কারণে এই তরুণদেরকে আমি যতটা সম্ভব প্রকাশ্যে অপ্রকাশ্যে বলার চেষ্টা করেছি যে স্টিল ইউ হ্যাভ টু ওয়েট লং টাইম। জীবনে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত না হয়ে রাজনীতিতে আসলে কখনো সম্মান পাওয়া যায় না। অর্থনৈতিক, আপনি অন্যের কাছে টাকা নেবেন, চাঁদাবাজি করবেন, দেওয়া নেবেন, দাক্ষিণ্য নেবেন, তারপরে মন্ত্রী হবেন, এমপি হবেন, লোকজন আপনাকে সেলুট দেবে, কখনো হয় না। আপনাকে সবাই চাঁদাবাজি ডাকবে, চাকর ডাকবে, এবং ওই যে হিন্দি সিনেমাতে যেভাবে দেখেন যে খুব বড় মন্ত্রী এসেই সেই আন্ডারওয়ার্ল্ডের ডনের পায়ের উপর পড়ে যায়, হুজুর আপনার দয়ায় তো আমি মন্ত্রী হয়েছি, এরকম অবস্থা আমি দেখেছি। কাজে আমি যারা রাজনীতি করেন, আমার যারা আপনজন, আমি সবাইকে বলি যে নিজেদের উপার্জনের হালাল অর্থ থাকতে হবে। এছাড়া রাজনীতিতে আপনি কখনো সম্মান পাবেন না, অথবা খুব বেশি আপনার টাকা পয়সা দরকার নেই, আপনি জাস্ট মতিয়া চৌধুরীর মতো বা সুরঞ্জিত সেনগুপ্তর মতো, তোফায়েল আহমেদের মতো এরকম জীবনযাপন করতে পারেন। মানুষ আপনাকে ধার দেনা করে কিছু দিল, আপনি সেটা নিলেন, ওরকম আহামরি কিছু না, কিন্তু আপনি একটা জীবন পার করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের এই তরুণ বন্ধুরা যারা এই রাজনীতি শুরু করেছিল, তাদের না অর্থ, না পরিবার, না রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু ছিল না। কেবলমাত্র এই বিপ্লবের একটা জোয়ার তাদের হাতে ছিল। তো সেই জোয়ারটিকে তারা যতটা ব্যবহার করতে পেরেছে, তার চেয়ে লোকজন, বিভিন্ন পক্ষ তাদেরকে ব্যবহার করেছে। কেউ হয়তো কোনো ধড়িবাজ ব্যবসায়ী তাদের অফিসে ডেকেছেন, কোনো মিডিয়া হাউস তাদেরকে ডেকেছেন, কোনো রাজনীতিবিদ তাদেরকে ডেকেছেন, অথবা রাজনীতিবিদ তাদের কাছে গিয়েছেন। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করেছেন, করে এই সম্ভাবনাময় পুরো প্রজন্মটিকে এতটা বিতর্কিত, এতটা অপ্রিয়, এতটা অজনপ্রিয় করে ফেলেছেন। এই জেনারেশনটা, অর্থাৎ এই যে এনসিপি এবং তাদের যারা সহযোগী, তারা ঘুরে দাঁড়াবেন, রাজনীতিতে আবার নতুন করে কোনো কিছু পাবেন, এটি আমার কাছে মনে হচ্ছে সুইয়ের পেছন দিয়ে উট ঢুকে যাওয়াটা যতটা না কঠিন, তার চেয়ে বেশি কঠিন। এই বাংলাদেশের তরুণদের বহু বিপ্লব হয়েছে, ইভেন স্বাধীনতার পরে। জাসদের যে গঠন এবং যে পরিমাণ মেধাবী, সশস্ত্র লোক, অস্ত্রধারী লোক, অর্থ এবং বিত্তওয়ালা লোক, এবং সরাসরি ভারত এবং আমেরিকার মদতপুষ্ট শক্তি, সেই শক্তি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারেনি। দিস দ্য রিয়ালিটি। জাসদের মতো এত ব্রিলিয়ান্ট, এত ম্যাচিউরড, তাদের সবার, আপনি চিন্তা করেন একজন হাসানুল হক, তার বাবা হিজ এ বুয়েট ইঞ্জিনিয়ার, তার বাবা পাকিস্তান জমানাতে একটি জুট মিলের জেনারেল ম্যানেজার ছিল, এবং তখন একটা জুট মিলের জেনারেল ম্যানেজার
সরকারের সচিব পদমর্যাদার ওইরকম একটা ভাবসাব তাদের ছিল। চা বাগানের ম্যানেজার, জেনারেল ম্যানেজার কল্পনাই করা যায় না পাকিস্তান জামানাতে। তো তিনি ওরকম একটা পরিবার থেকে এসেছিলেন। আচ্ছা, শাহজাহান সিরাজের পরিবারটার কথা চিন্তা করেন, আসম আব্দুর রবের কথা চিন্তা করেন, কোনো পরিবার দরকার নেই। এখন আসম আব্দুর রব ইন 1973 আপনি তার সাক্ষাৎকারগুলো দেখেন, আর হাসনাত আবদুল্লাহ দেখুক যে আসম আব্দুর রব কী ছিল আর সে কী অবস্থায় আছে। নুরুল হক নুরু দেখুক যে শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন কিংবা সিরাজুল আলম খান, তারা এই নুরুল হক নুরুর বয়সে বা রাশেদের বয়সে তারা কি কথা বলেছেন, তাদের মেকআপ কি, গেট আপ কি, কোন অবস্থাতে তারা ছিলেন, এবং নুরু, রাশেদ, সার্জিস এরা কোন অবস্থায় আছে। তো সেই আসম আব্দুর রবরা কেন পরাজিত হলেন, কেন সফল হতে পারলেন না, তাদের শেষ পরিণতি কি হয়েছে? কাজে এখন যারা আছেন তারা যদি তাদের চাইতে সুপার কোয়ালিটি না হন, তাহলে এর থেকে বেরোতে পারবেন না। এবং আমরা এই যে সমাজে যারা একটু বয়স হয়ে গেছে, ধরিবাজ টাইপের মানুষ, আমরা এই তরুণ প্রজন্মকে যে যার মতো করে ব্যবহার করে এদেরকে একেবারে শেষ করে দিয়েছি। ফলে কি হলো, ইউনূস জমানাতে তাদের কারো নাম হয়ে গেল হাঁস বালক, সে শুধু হাঁস খায়। কারো নাম হয়ে গেল আরও অনেক আজে বাজে নাম এদের হয়ে গেছে। এবং যখনই মানে কাউকে কালা মুগুর, কালা পাঠা এই জিনিসগুলো, শব্দগুলো ব্যবহার করা হয়, মানে এই ধরনের মানুষ, মানে মুরগি মিলন, টোকাই সাগর, বাস্টার্ড সেলিম, এই যখন একটা মানুষের একটা মন্দ নাম হয়ে যায়। বিখ্যাত একটা বক্তব্য আছে যে তুমি যদি কোনো কুকুরকে মারতে চাও, মারার আগে তাকে একটা ব্যাড নেম দাও, খারাপ নাম দাও। তো ওদের আমাদের এই সমাজে যখন কোনো একটা মানুষকে ব্যঙ্গ করে ইন জেনারেল মানুষ কথা বলে, ওই মানুষটির মরা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই ঢাকা শহরে একসময় চাকু মহিউদ্দিন ছিল, একসময় বাস্টার্ড সেলিম ছিল, একসময় পাঁচপাত্র ছিল, একসময় টোকাই সাগর, মুরগি মিলন এরা ছিল। এদের দাপটে ঢাকা শহর কাঁপত। সবারই একটা করে খারাপ নাম দেওয়া হয়েছিল এবং সেই লোকগুলো সেই নামের কারণে মরে গিয়েছে। এখন এনসিপির যারা লোকজন আছেন তাদের মধ্যে ইতিমধ্যে যারা খারাপ নামের শিকার হয়েছেন, পূবের সাথ পশ্চিমে উঠতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে, তারা এই খারাপ নাম থেকে এই বাংলার জমিনে বেরোতে পারবেন না। ইতিহাস এটাই বলে। তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে তারা কি করলেন, প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করলেন। এখন তারা সবাই স্বীকার করছেন যে ইউনূস সাহেব তাদেরকে ব্যবহার করেছে। ওই জমানাতে বিভিন্ন টেলিভিশন মালিক, পত্রিকার মালিক, তারপরে বিভিন্ন কর্পোরেট হাউসগুলো সেই আগস্ট মাসের 5 তারিখ থেকে 15-20 তারিখ পর্যন্ত এই 15 দিনে তাদেরকে ব্যবহার করে তাদেরও 12টা বাজিয়ে দিয়েছে, রাজনীতি 12টা বাজিয়ে দিয়েছে, এই ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। পরবর্তীতে যখন এদেরকে আবার রাজনৈতিক দল গঠন করার জন্য ইনফ্লুয়েন্স করা হলো, এর একটা রাজনৈতিক দল করলো, সবাই বলল যে এটা একটা কিংস পার্টি। কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের তাবেদার হিসেবে তাকে ক্ষমতায় নেওয়ার জন্য এরা হাতিয়ার হিসেবে কাজ করছে। ফলে কখনো হাতিয়ার সফলতা লাভ করতে পারে না। কোদালি, খুন্তাই, পিস্তলি। আপনি হাতিয়ারকে, যেটা দিয়ে আমি যে কোনো কাজ করতে, হাতিয়ার বলতে হাতে লাঠি, কোদাল, খুন্তি, কুড়াল, এনিথিং। আপনি দেখেন এই হাতিয়ারের ভবিষ্যৎকে যতক্ষণ না পর্যন্ত হাতিয়ারের উপরে হাত থাকে ততক্ষণ পর্যন্ত হাতিয়ারের মূল্য, আদারওয়াইজ ফেলে দিলে হাতিয়ার একটা জড় পদার্থে পরিণত হয়ে যায়। কাজেই রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রেম ভালোবাসা যে কোনো জায়গাতেই বলেন না কেন, আপনি যদি কারো হাতিয়ার হয়ে যান মুহূর্তের মধ্যে সেটা সর্বনাশ ঘটায় ফেলবে আপনার জীবনের। কাজেই এই যে কিংস পার্টি গঠন করা, কিংস পার্টি হওয়া, এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেকেন্ড থিং হলো, কতদিন পরে আবার বদনাম হয়ে গেল, তারা জামাতের বি টিম, সি টিম। তারা জামাতের বি টিম না, সি টিম না, এই জন্য তারা যথেষ্ট চেষ্টা করলো, জামাত বিরোধী নানা রকম কথাবার্তা বলা শুরু করলো। গোলাম পরোয়ার সাহেব একদিন ধমক দিলেন যে বাপ হয়ে, মানে ছেলে হয়েছে, ছেলে হয়ে বাপের সাথে পাঙ্গা নিও না। এবং গোলাম পরোয়ার সাহেবের সেই ধমক মানে এনসিপি হজম করতে পারেনি, এটার বিদ্রোহ করতে পারেনি। তারা যদি হুঙ্কার দিয়ে বলতো যে হাউ ডেয়ার ইউ আর, আপনি প্রমাণ করেন কি করে এনসিপির বাপ, নাহিদ ইসলামের বাপ আপনি হয়ে গেলেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিসের বাপ আপনি কি করে হলেন, জামাত কি করে বাপ হলো, এইভাবে যদি বলতে পারতো তাহলে তাদেরকে
কেউ গুপ্ত বলতো না, কেউ শিশু দল বলতো না, কেউ তাদেরকে জামাতের বি টিম, সি টিম বলতো না। ফলে কি হলো, ওই সময়টিতে জামাত বিরোধী তাদের যে বিভিন্ন বক্তব্য, আবার জামাতের হুমকি ধামকি, এটাকে সবাই মনে করেছে একটা নাটক। এবং এই নাটকটি চূড়ান্ত রূপ আমরা দেখলাম যে নির্বাচনের আগে বিভিন্ন রকম সমীকরণ হলো। চরমোনাইয়ের সাথে সমীকরণ হলো, বিএনপির সাথে সমীকরণ হলো, নুরুল হক নুর গণ অধিকারকে নিয়ে আলাদা একটা সমীকরণ হলো, জাসদকে নিয়ে অর্থাৎ আসম আব্দুর রবকে নিয়ে, মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে একটা সমীকরণ। এরকম নির্বাচনের ২-৩ মাস আগে মানে ফাটাফাটির সমীকরণ। কিন্তু ব্যাপার হলো সেই হাঁসবালক থেকে শুরু করে কারো নাম হয়েছিল বিভিন্ন রকম সান্ডা মান্ডা, যে নামগুলো হয়েছিল এদেরকে কেউ নিতে চাইল না। নো সান্ডা, নো হাঁস ইত্যাদি। এই অবস্থাতে কি করলো, যেটা প্রমাণিত হয়ে গেল যে আলটিমেটলি তাদেরকে জামাতের সঙ্গে যেতে হলো, এবং তারা যে জামাতের বি টিম, সি টিম, এটি নিয়ে যে বদনাম ছিল এটা আর নতুন করে কাউকে বলতে হলো না। এখন জামাতের সহযোগী হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্লেসিং নিয়ে তারা একটা নির্বাচন করলো। নির্বাচন করার পর বেশ কয়েকটি ৭-৮টা এমপি পদপদবি নিয়ে তারা এখন পার্লামেন্টে আছে, এবং পার্লামেন্টে বিরোধী দলীয় চিফ হুইপের যে পদটি, এটি নাহিদ ইসলাম মানে এনসিপির যে প্রধান, নাহিদ ইসলামের দখলে আছে। এখন নাহিদ ইসলামকে মানে যদি আপনি পার্লামেন্টের পদপদবি ধরেন চিফ হুইপ, আপনাকে তো তাকে সম্মান করতে হবে। আপনি যদি তাকে ভালোবাসেন, তার কল্যাণ কামনা করেন, তাকে যদি আপনি কিছু শেখাতে চান, তাহলে একদম একান্ত ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলা যেতে পারে, তাকে শিখানো যেতে পারে। কিন্তু যেভাবে ইদানিংকালে জনাব নাহিদ ইসলাম এবং এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে যেভাবে পাবলিকলি অপমান করা হচ্ছে, এবং জামাতের লোকজন, এটা কোনো অবস্থাতেই জামাতের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না, এবং এনসিপির যতটুকু অস্তিত্ব আছে সেই অস্তিত্বটুকু নষ্ট হয়ে যাবে। সাম্প্রতিক সময় একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে বক্তব্য দিচ্ছিলেন নাহিদ ইসলাম। তার পাশে জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারওয়ার তিনি দাঁড়ানো ছিলেন। তো এমন সময় একেবারে জোরে কর্কশ ভাষায় রাজ্যের সব বিরক্তি নিয়ে মেজাজ গরম করে সে যেভাবে নাহিদ ইসলামকে ধমক দিলেন, সবক দিলেন, সোহবত শেখানোর চেষ্টা করলেন যে পেছনে সিনিয়র যারা আছে তাদেরকে একটু সালাম কালাম দাও, এগুলো শিখো, সালাম কালাম শিখো। আপনি চিন্তা করেন যে বাড়ির কাজের লোককেও মানুষ এই ধরনের কথাবার্তা বলে না, কৃতদাসকেও এই ধরনের কথাবার্তা বলে না। এখন নাহিদ ইসলাম এটা হজম করেছেন। নাহিদ ইসলামের জায়গায় যদি অন্য কোনো ব্যক্তিত্ববান তরুণ হতেন, তখন তিনি ওই প্রকাশ্যেই সে যেভাবে বলছে তাকে কিন্তু অপোজ করতেন যে আপনি চুপ থাকুন, কথা আমি বলছি, আর আপনি এই ধরনের কথাবার্তা প্রকাশ্যে বলেন কেন? আমি এখানে মাইক আমার সামনে, কাকে আমার সালাম দিতে হবে, কাকে কালাম দিতে হবে, এই জিনিসটা আমি বুঝি। হু আর ইউ টু টক দিস থিং? স্টপ! আর কখনো এই কথাগুলো বলবেন না। এটা যদি সে বলতে পারত, তাহলে নাহিদের নাহিদ যে বি টিম না, নাহিদ যে জামাতের শিশু দলের প্রধান নয়, জামাত যে বি টিম না, নাহিদ যে জামাতের বাই প্রোডাক্ট না, সেটা প্রমাণিত হয়ে যেত। কিন্তু এটা তিনি পারেননি। অথবা এই ধরনের একটি বক্তব্য মিয়া গোলাম পরোয়ারের ব্যক্তিত্বের কাছে, তার জনপ্রিয়তার কাছে, তার রাজনৈতিক প্রজ্ঞার কাছে, মানে এই যে তরুণ যারা আছে তারা যেটা ধমক দেবেন, এই যোগ্যতাটা হয়তো নাহিদ ইসলামের ছিল না বা এখনো হয়নি। আর এই যোগ্যতা যদি না থাকে রাজনীতিতে কখনোই টিকা যায় না। আমরা খুব অল্প বয়সে জাস্ট একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। একেবারে নতুন এমপি হয়ে আসছে, তো 2009 সালে লিফটের সামনে হঠাৎ করে তোফায়েল ভাইকে সালাম দিলাম। তো রাজনীতির মধ্যে যেটা হয় যে একজন আরেকজনকে ছোট করা, তারপর সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে তারা জুনিয়রদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই তৃপ্তি আসে না। তো আমি তোফায়েল ভাইকে সালাম দিলাম। তোফায়েল ভাই বলল যে, "এই ছেলে, তুমি কি করো? এলাকাতে শুধু মারামারি হয়, ডেইলি সমস্ত যা ইচ্ছে তাই করতেছ, হোয়াট ইউ আর ডুইং নাও?" তা আমি আশেপাশে তাকিয়ে দেখি লিফটের সামনে প্রায় ৩০-৩৫ জন সংসদ সদস্য দাঁড়ানো সিরিয়ালে। তোফায়েল ভাই দাঁড়ানো, আমিও দাঁড়ানো। আমার তো ১ মিনিট তো দূরের কথা, ১ সেকেন্ডও লাগলো না। আমি তোফায়েল ভাইকে বললাম যে, "তোফায়েল ভাই,
এতগুলো মানুষের সামনে আমি আপনাকে সালাম দিয়ে সম্মানিত করলাম, আর আপনি এতগুলো মানুষের সামনে আমাকে বাজে শব্দ ব্যবহার করে বেইজ্জতি করলেন। আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি একজন সংসদ সদস্য, আমিও একজন সংসদ সদস্য। আপনি তো এই কথা বলতে পারেন না। আমার এলাকায় কি হবে না না হবে এটা তো আমার ব্যাপার, এটা তো আপনার ব্যাপার নয়। তুফাল ভাই জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বুঝলেন যে কি মিস্টেক তিনি করে ফেলছেন। তিনি সঙ্গে সঙ্গে আমাকে জড়াই ধরলেন সেখানে এবং তার রুমে নিয়ে গেলেন। রুমে নিয়ে তার পুরো ডিকশনারি এলোমেলো হয়ে গেল। রনি দেখো এইটা এটা এটা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা। এরপর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত তার সঙ্গে কিন্তু আমার অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক ছিল। বাবা বলে কথা বলতেন, সময় পেলে ফোন করতেন, আমিও তার কথা ওইভাবে বলতাম, কিন্তু আমার সম্মানের জায়গাটাতে কিন্তু আমি সেভাবে ছাড় দিয়ে দিই। একইভাবে একদিন লতিফ সিদ্দিকী সাহেবের সাথে লেগে গেল পার্লামেন্টে, হাতাহাতির মতো অবস্থা। কোথায় লতিফ সিদ্দিকী কত লম্বা মানুষ, কিন্তু তার সাথে আমার বন্ধুত্ব শ্রদ্ধার যে জায়গাটা কখনো নষ্ট হয়নি। আমি আমার মর্যাদাটা রক্ষা করেছি। এইভাবে আওয়ামী লীগ, বিএনপি যত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, মানে যারা একটু বেয়াদবের সাথে কখনো আদব দেখাতে হয় না। এখন নাহিদ ইসলাম বা নাহিদ ইসলামের মতো যারা লোকজন আছে, তারা খালি যদি দুর্বলের সাথে মাতব্বরে দেখেন, হাসনাতের মাতব্বরে যদি খালি দুর্বল, অসহায় আওয়ামী লীগের লোকজন যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে হয়, ক্ষমতা দেখাতে হয় সবসময় শক্তিশালী মানুষের সাথে। তাদের সামনে আঙ্গুল উঁচু করতে হয়, তাদের সামনে কণ্ঠ উঁচু করতে হয়, এবং তখন বোঝা যায় যে ইউ দ্য পাওয়ার। এখন হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ভাইস চ্যান্সেলর, অসহায় দুর্বল, তার সাথে জোরে কথা বলছেন, শেখ হাসিনা একটা গালি দিচ্ছেন, বা আওয়ামী লীগের কোনো একটা লোকে দেখিয়ে দেব, এবং সকল আলোচনার কেন্দ্রে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, যার হাতে রাষ্ট্রের প্রধান নির্বাহী ক্ষমতা থাকে, মানে বঙ্গবন্ধু, তারপর ধরুন জিয়াউর রহমান, এরপর এরশাদ সাহেবের পর যদি ধরুন বেগম জিয়া, শেখ হাসিনা, বা এখন তারেক রহমান সাহেব, তারা সুপ্রিম কমান্ডার রাজনীতির। তো এই সুপ্রিম কমান্ডারের বাইরে ৭৩ থেকে আজ অবধি খুব অল্প সময়ের মধ্যে বিকল্প পাওয়ার হাউস, বিকল্প মনোযোগের আকর্ষণ, তারপর বিকল্প যাকে বলা হয় সৌভাগ্যের প্রতীক হিসেবে সালাউদ্দিন সাহেবকে এখন আমরা যেভাবে দেখছি, এরকম আমি অতীতকালে কখনো দেখিনি। কখনোই এরশাদের জমানাতে একজন সালাউদ্দিন সাহেব ছিলেন না, কখনো বিএনপির জমানাতে একজন সালাউদ্দিন সাহেব ছিলেন। এমনকি এখন সালাউদ্দিন সাহেবের যে ব্যক্তি, তার যে ব্যক্তিত্ব, তার যে সুনাম সুখ্যাতি, তার যে বদনাম, মানে সব মিলিয়ে যে ইউনিক পার্সোনালিটি হিসেবে সালাউদ্দিন সাহেবের যে অবস্থান, এটা বিগত দিনে যখন বেগম জিয়া ক্ষমতায় ছিলেন তখন এই ক্ষমতাটা স্বয়ং সাইফুর রহমান সাহেবের ছিল না, এমনকি হাওয়া ভবনের অধিকর্তা জনাব তারেক রহমান সাহেবেরও ছিল না। সেক্ষেত্রে অল অন এ সাডেন সালাউদ্দিন সাহেবকে এইভাবে আমরা দেখছি কেন? এটি কি সালাউদ্দিন সাহেবের ইচ্ছায় হয়েছে? প্রশ্নই আসে না। সালাউদ্দিন সাহেবের যদি ইচ্ছায় তিনি কিছু হতে পারতেন, তাহলে তিনি যখন ভারতে নির্বাসিত ছিলেন তখনই হতে পারতেন, অথবা তিনি যখন উত্তরা থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগ জমানাতে পালিয়ে পালিয়েছিলেন এবং অনেকটা লাদেন স্টাইলে তিনি সংবাদ সম্মেলন করতেন, সেই সময়টাতে তিনি পারতেন। অথবা তিনি যখন এই বাংলাদেশে ইউনূস জমানাতে এসেছিলেন, তখনই তিনি এই কাজগুলো পারতেন। কিন্তু কোনো অবস্থাতে মির্জা ফখরুল সাহেবের ব্যক্তিত্বকে অতিক্রম করে ইউনূস জমানাতে সালাউদ্দিন সাহেবের উত্থান হয়নি। আবার সালাউদ্দিন সাহেব ক্ষমতায় এসছেন, যদি কেবল হতে ক্ষমতায় একজন সালাউদ্দিন সাহেব বানানো যেত, তাহলে তো শহীদুদ্দিন চৌধুরী আনি, তার তো ক্ষমতা কম নয়, তাকে তো প্রধানমন্ত্রী অতিশয় ভালোবাসেন। মীর হেলাল, প্রধানমন্ত্রী যদি তরুণদের মধ্যে কাউকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়ে থাকেন, পছন্দ করেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে থাকেন, তিনি বিএনপি নেতা মীর নাসির সাহেবের ছেলে মীর হেলাল। তার পছন্দের ১ নম্বর তালিকায় সবচেয়ে ইয়াংদের মধ্যে মীর হেলাল। তারপরে মীর শাহে আলম আছেন, উনি প্রধানমন্ত্রীর স্নেহভাজন, তার প্রতিবেশী, সম্ভবত তার আত্মীয় হতে পারেন,
এবং এই মুহূর্তে সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এরকম আমি আরও কয়েকজনের নাম আপনি সৌভাগ্য যাকে বলা হয় কাছাকাছি নিয়ে আসে খুব দ্রুত, তাদের মধ্যে ধরেন আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান আছেন। কিন্তু সালাউদ্দিন সাহেবকে নিয়ে যেটা হচ্ছে গত ৬ মাসে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই ৬ মাসে জনাব সালাউদ্দিন সাহেবকে ঘিরে যা কিছু হচ্ছে, এটার অবস্থা দেখে মনে হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গল এ দুটো গ্রহ অ্যাবসলিউটলি ওনার ললাটে সেই তাদের যে রক্ততিলক, সেই রক্ততিলক এঁকে দিয়েছে। এবং বৃহস্পতি থেকে যে সকল আভা এই পৃথিবীতে আসে এবং কোনো মানুষকে রাতারাতি মহামানব বানিয়ে ফেলে, কোনো মানুষের মধ্যে এটা অলৌকিকত্ব দিয়ে দেয়, কোনো মানুষের মধ্যে একটা আলাদা ক্ষমতা দিয়ে দেয়। যে মানুষ কখনো কথা বলতে পারে না, বৃহস্পতির টানে সে পৃথিবীর সবচেয়ে সেরা বাগ্মী ব্যক্তিতে পরিণত হয়। যে মানুষ আজীবন কাপুরুষ ছিল, সে হঠাৎ করে জুলিয়াস সিজারের মতো সাহসী এবং শক্তিশালী হয়ে যায়। যে মানুষ নির্বোধ ছিল, কথা বলতো না, চুপচাপ থাকতো, তারা আলবার্ট আইনস্টাইন হয়ে যায়, তারা লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যায়, তারা রাজনীতির প্রফেসর হয়ে যায়, জাস্ট লাইক এখন সালাউদ্দিন সাহেবের মতো। সালাউদ্দিন সাহেব তো আমাদের দেশের নতুন কোনো ব্যক্তিত্ব নয়। এর আগে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বেগম জিয়ার এপিএস ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা সাবজেক্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সবচেয়ে লুক্রেটিভ আকর্ষণীয় যে সাবজেক্ট সেটি হলো ল, আইন। সেখান থেকে তিনি এলএলবি অনার্স করেছেন, এলএলএম করেছেন, সঙ্গত কারণে তার হয়তো অ্যাডভোকেটশিপ আছে, তিনি সেই অ্যাডভোকেটশিপ না নিয়ে তিনি বিসিএস করেছেন, সরকারি কর্মকর্তা হয়েছেন। আবার সেই সরকারি কর্মকর্তা উনি 1988 সনে তিনি যে বিসিএস হলো সেখানে চান্স পেয়েছেন। তো 88 থেকে 89 সন পর্যন্ত, ধরেন 89 সন পর্যন্ত 1 বছর তার ট্রেনিং লেগেছে। আর 91-তে তিনি বেগম খালেদা জিয়ার এপিএস হয়ে গেছেন। 96-তে বিএনপি যখন ক্ষমতায় এলো তিনি তখন প্রতিমন্ত্রী হয়ে গেছেন। তো তখনও তো আমরা সালাউদ্দিন সাহেবকে চিনতাম, কিন্তু সালাউদ্দিন সাহেবের ওই সময়টাতে পার্লামেন্টের কোনো বক্তব্য, মানে মর্নিং সজদাতে, ধরুন আমি আগামীতে পার্লামেন্টে যাবো কি যাবো না, কিন্তু আমি যে প্রথম ভাষণটা পার্লামেন্টে দিয়েছি, সেই প্রথম ভাষণেই তো আপনি বুঝতে পারবেন যে এই ছেলেটা কি, কোন অবস্থা আছে। তো সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেবের যে বিগত দিনের 91 থেকে একেবারে 24 পর্যন্ত সিঙ্গেল একটা বক্তব্য, ভাষা, তার অভিব্যক্তি বা তার একটা লেসন আমাদেরকে দেখান, যার সঙ্গে আপনি বর্তমান সালাউদ্দিন সাহেবের কোনো মিল পাবেন। এই সময় সালাউদ্দিন সাহেব যা কিছু বলছেন সেটা স্যাটায়ার বলেন, সেটা পাণ্ডিত্য বলেন, সেটা সংসদে তার বক্তব্য বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তার যুক্তি এবং তর্ক উপস্থাপন বলেন, সংসদের বাইরে রাজপথে তিনি যেভাবে তার নির্বাচনী এলাকায় কথা বলেন, কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর সামনে যেভাবে কথা বলেন, মনে হয় তার ঘাড়ের উপরে জিন ভর করেছে, বৃহস্পতি ভর করেছে, মঙ্গল ভর করেছে, তার হাতে আলাদিনের চেরাগ চলে এসেছে, জাদুর কাঠি চলে আসে, তিনি যেখানে স্পর্শ করছেন সেখানে মুহূর্তের মধ্যে একটা আলোকের বিস্ফোরণ ঘটে যাচ্ছে। এটা কেন হয়, কি কারণে হয়, এটারও জ্যোতির্বিজ্ঞানে কতগুলো মানে লক্ষণ রয়েছে। অল অন এ সাডেন, মানে এখন এই যে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্যে হঠাৎ করে 6 মাসে এমন একজন ব্যক্তি এলেন আমাদের সামনে, সালাউদ্দিন সাহেব, যেই সালাউদ্দিন সাহেবের কথার সামনে কেউ দাঁড়াতে পারছেন না। অথচ এই সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন আমাদের এই দেশেই ছিলেন, আমরা তার কথা কেউ শুনতে চাইনি। এই সালাউদ্দিন সাহেবের বুদ্ধি, প্রজ্ঞা, তার আইনের ব্যাখ্যা, তার যুক্তি সব কিছু ক্ষুরধার। এটা তো আগেও ছিল, কিন্তু আমরা কখনো শুনিনি। হঠাৎ করে এটা কেন এলো? ইসলামের ইতিহাসে আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সব কথা সব ব্যাপারে বলা যায় না। হযরত উমর ইবনুল খাত্তাব, তিনি একজন আরব বেদুইন বীর, সাহসী, স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু মক্কা মদিনার যে সাধারণ জীবনযাপন, সেই সাধারণ জীবনযাপন তিনি করতেন, ভেড়া চড়াতেন। আর এর মধ্যে আরবে যে কজন বীর ছিলেন
সাহসী মানুষ ছিলেন। তাদের মধ্যে ধরুন আমির হামজা, তাদের মধ্যে উমর ইবনুল খাত্তাব, খালিদ ইবনে ওয়ালিদ, মানে এই মানুষগুলো ভীষণভাবে সমাজে পরিচিত ছিলেন। তো সেক্ষেত্রে উমর ইবনুল খাত্তাব তার যে ডেস্টিনি, সেই ডেস্টিনিটা কিভাবে নির্ধারিত হয়েছিল তার একটা অলৌকিক কাহিনী বলি। তিনি যখন খুব শৈশবকাল, ঠিক সেই শৈশবকালে তিনি একটি সেই ব্যবসায়িক অভিযাত্রী দল যারা মক্কা থেকে সিরিয়াতে ব্যবসা করতে যেতেন, এবং সেই সিরিয়া থেকে আসার পথে তারা সেই জেরুজালেম হয়ে মদিনা হয়ে তারপর আবার মক্কাতে প্রবেশ করতেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক বয়সে এভাবে সিরিয়াতে গেলেন। তো সিরিয়াতে যাওয়ার পরে তিনি করলেন কি, সেই বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ, সেই মসজিদের দেয়ালে হেলান দিয়ে তিনি বসেছিলেন। তার সঙ্গী সাথে হয়তো অন্য কোথাও গেছে, তিনি একা ছিলেন। তো এমন সময় সেখানে ওই জমানাতে খ্রিস্টান যারা পাদ্রী ছিলেন, ইহুদি পাদ্রী ছিলেন, তখন ওখানে আসলে খ্রিস্টানদের প্রভুত্ব। তো সেই খ্রিস্টান পাদ্রী যারা ছিলেন তারা হযরত উমরকে, বালক উমরকে ধরলেন। ধরে বললেন যে তোমার কপালে রাজতিলক দেখা যাচ্ছে এবং তুমি আগামীতে রাজা হয়ে এই জেরুজালেম অধিকার করবে, কাজেই আমরা তোমাকে ছাড়ব না। এখন এই বাবু, বাচ্চা ছেলে হযরত উমর, সে কান্নাকাটি শুরু করেছে, রীতিমতো কান্নাকাটি শুরু করেছে। তার আত্মীয় স্বজন আসলো, আসার পর সে বলল যে এটা কি করে সম্ভব, আমরা যে এলাকাতে থাকি সে এলাকা থেকে কোনো রাজাই নাই, সেই এলাকাতে একটা গোত্র আছে, 2-3টা গোত্র আছে, সেই গোত্রের সর্দাররা হায় 2-3 হাজার, তাদের এক একটা গোত্রের লোকজন আছে। আমরা কি করে এই রোমান সম্রাটের অধীন জেরুজালেম এটা আমরা দখল করব? হাউ ইট ইজ পসিবল? এটা হাস্যকর। পূবের সাথে পশ্চিম ঐক্যতে এটা সম্ভব নয়, যেখানে মানে রোমান ডায়নেস্টি, দ্য হলি রোমান এম্পায়ার, সেই হলি এম্পায়ারের আন্ডারে জেরুজালেম তখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় জায়গা খ্রিস্টানদের, ইহুদিদের। তখনও মুসলমান ধর্ম আসেনি। তো সেই জেরুজালেম এবং সবচেয়ে সুরক্ষিত একটি নগরী, সবচেয়ে সুরক্ষিত, ওয়েল প্রোটেক্টেড, রোমের পরেই জেরুজালেম ছিল সুরক্ষিত নগরী। সেই নগরী দখল করবে হযরত উমর, যেখানে মেষ চড়ায়। কিন্তু ওই যে অলি আল্লাহ যারা ছিলেন, খ্রিস্টান অলি আল্লাহ, তারা বলছে যে না, আমাদের গণনা ভুল হতে পারে না। তো এখন কি করা যাবে, আমরা একে ছাড়বো না। তো বলে যে নিয়তি যখন আসে, সে নিয়তি তো ঘটবেই, নিয়তি ঘটবেই, কাজেই আমরা তাকে ছাড়তে পারি শুধু একটা শর্তে। শর্ত হলো যে জেরুজালেম যদি সে রক্ষা করে, তাহলে আমাদেরকে এখন লিখিত দিয়ে যেতে হবে এই আপনাদের সবাইকে। এই ছেলে সিগনেচার করে লিখিত দিয়ে যাবে যে সে যদি জেরুজালেম যেদিন দখল করবে এখানে কোনো হত্যাকাণ্ড ঘটাবে না, এবং আমরা যারা আছি এখানে আমাদেরকে নিরাপদে এই শহর ছেড়ে যাওয়ার অনুমতি দিতে হবে, এবং এই শহরের যে আত্মসমর্পণের দলিল তার কোনো সেনাপতি দিয়ে সে করবে না, তাকে নিজে এসে এই শহরের চাবি গ্রহণ করতে হবে। যদি এতে রাজি হয় আমরা তাকে ছাড়তে পারি। এখন ধরুন আত্মীয় স্বজন যারা আছে সবাই আরবের গরিব মানুষ, তারা বলছে তাড়াতাড়ি আনো, সব কিছু লিখে দেই। ইতিহাস সাক্ষী এই ঘটনাগুলো, যেইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিশোর বয়সে এই কাহিনী বললাম, পরবর্তী জীবনে ঠিক একইভাবে হুবহু ঘটেছিল। যখন খালিদ বিন ওয়ালিদ দখল করা হলো, তখন তারা বলল যে তোমাদের রাজার নাম কি? বলে যে উমর। বলে তোমাদের রাজার সাথে আমাদের একটা চুক্তি আছে, তোমাদের কাছে আমরা আত্মসমর্পণ করবো না, তার একটা দলিল আছে, তোমার রাজাকে খবর পাঠাও। সেই দলিলে সে বলেছিল যে সে নিজে এসে এই শহরের চাবি নেবে, তাকে খবর পাঠাও। সঙ্গে সঙ্গে মদিনাতে লোক গেল। এই আশ্চর্য ঘটনা যখন বলল, হযরত উমর স্বীকার করলেন যে হ্যাঁ, আমার সাথে এই ঘটনা ঘটেছিল, এবং তিনি জেরুজালেমে একজন মাত্র সফর সঙ্গে নিয়ে এলেন এবং জেরুজালেমের কর্তৃত্ব, শহরের চাবি গ্রহণ করলেন।
24 ঘন্টার 18 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না, কোনো কোনো এলাকায় 10 ঘন্টা টানা 10 ঘন্টা লোডশেডিং চলছে। এই অবস্থায় গণবিক্ষোভের মাধ্যমে হামলার আশঙ্কা ঘটতে পারে, আশঙ্কা করা হচ্ছে। আমি সে বিষয়ে পরে আসছি, তার আগে আপনাদের একটি পরিসংখ্যান জানিয়ে রাখি, যদিও আপনারা অনেকেই জানেন যে দেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 30 থেকে 33 হাজার মেগাওয়াট, অর্থাৎ জ্বালানি যোগান পাওয়া গেলে 30 থেকে 33 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র আছে। আর উৎপাদন হয়েছে সর্বোচ্চ এ পর্যন্ত কত, 17,000-এরও কিছু বেশি। আর বিএনপি এবার সরকার গঠনের আগে সর্বশেষ ক্ষমতা ছিল কবে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারে ছিল। তো ওই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে 2001 সালে, তখন দেশে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল পিক আওয়ারে 3033 থেকে 3218 মেগাওয়াট পর্যন্ত। আর যখন ওই জোট সরকার ক্ষমতা থেকে বিদায় নেয়, তখন তারা কত রেখে গিয়েছিল সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা, 3782 মেগাওয়াট। এই তথ্যটি এই কারণে আপনাদের মনে করিয়ে দিলাম যে এখন যিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনিও ওই সরকারের সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যদিও তিনি তখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, কিন্তু পূর্ণমন্ত্রী ছিল না। এই কারণেই কথাটা বলছি যে যখন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করল এবং সেই মন্ত্রী পরিষদে পূর্ণমন্ত্রী হিসেবে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম এলো, জানা গেল, তখন থেকে মানুষ যথেষ্ট আশঙ্কায় ছিলেন যে এই মানুষ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন সম্ভব। যাই হোক, যেই বিক্ষোভ বা হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে সরকারের দপ্তর থেকেই, যেমন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, তারা গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ এবং হামলার আশঙ্কায় জেলা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে ডিসির কাছে। চিঠিতে কি বলা হচ্ছে অতিমাত্রায় লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। মোবাইল ফোনে কর্মকর্তাদের গালিগালাজের পাশাপাশি অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বকেয়া আদায় অভিযান পরিচালনার সময় কর্মকর্তা কর্মচারীদের উপর অতর্কিত হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও এরই মধ্যে ঘটেছে। নেত্রকোনা গেল, গোপালগঞ্জেও একই অবস্থা। গোপালগঞ্জের বিদ্যুৎ বিভাগ নিরাপত্তার আবেদন জানিয়ে এসপির কাছে চিঠি দিয়েছে। গোপালগঞ্জে 24 ঘন্টায় কোথাও 17 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। চিঠিতে বলা হচ্ছে, স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সম্মানিত গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণ কর্তৃক অত্র দপ্তর বৈদ্যুতিক স্থাপনার সাধন, কর্মকর্তা কর্মচারীদের সহিত অনাকাঙ্ক্ষিত আচরণ বা অন্য যে কোনো অনভিপ্রেত ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই হচ্ছে অবস্থা। মোটামুটি আরও কোনো জায়গা থেকে হয়তো এই ধরনের চিঠি দেওয়া হয়েছে নিরাপত্তার আবেদন জানিয়ে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে লোডশেডিংয়ের রেকর্ড একটা পর একটা ভাঙছে অটোমেটিক্যালি। যেমন 3রা আগস্ট রাত 1টায় সর্বোচ্চ লোডশেডিং কত হয়েছিল, 3512 মেগাওয়াট। গত রোববার বিকাল 3টায় সর্বোচ্চ লোডশেডিং হয়েছে 3671 মেগাওয়াট। এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ পরবর্তীতে যে লোডশেডিংয়ের রেকর্ড স্থাপন করা হয় তা হচ্ছে গত রোববারই রাত 1টায় 3757 মেগাওয়াট। অবস্থাটা দেখুন। এবং দেশে এই মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেটি তেল
ভিত্তিক হোক, কয়লা ভিত্তিক হোক, গ্যাস ভিত্তিক হোক, সব মিলিয়ে 136 থেকে 137টি বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে বন্ধ রয়েছে 41টি। চিন্তা করে দেখুন, 136 বা 37টির মধ্যে 41টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে সেই জ্বালানি সংকট এবং মেরামতের কারণে। আবার এই যে 136 বা 37 থেকে 41টি বাদ দিয়ে প্রায় 90টি বা 91টি যে বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো আবার অধিকাংশ সময় বন্ধ থাকছে। জ্বালানি সংকট, পারছে না উৎপাদন করতে। মূলত যে কারণে ভয়াবহ এই তীব্র লোডশেডিং, এর পিছনে প্রথমত রয়েছে গ্যাস এবং কয়লার সংকট। জ্বালানির কারণে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, যেটি প্রথমেই বলেছি। দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর দৈনিক চাহিদা হচ্ছে 252 কোটি ঘনফুট। আর লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে মোটামুটি প্রয়োজনে 100 থেকে 110 মেগাওয়াট, 110 কোটি ঘনফুট গ্যাস। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র 70 কোটি ঘনফুট গ্যাস। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুতের একটি বড় যোগান আসে, যেমন শুধুমাত্র পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র সেটি থেকে আসে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু তার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কি জানা যাচ্ছে? যে সমুদ্রের বৈরী আবহাওয়ার কারণে কুতুবদিয়ার যে বড় জাহাজগুলো রয়েছে কয়লাবাহী, সেখান থেকে ছোট জাহাজে, লাইটার জাহাজে কয়লা খালাসে বিলম্ব হচ্ছে। আচ্ছা, কেন, কি কারণে যে এই সংকটটি দূর করা যাচ্ছে না? মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের তো নানান ধরনের সংকট রয়েছে, যেগুলো সমাধানযোগ্য, মানে দ্রুত সমাধানযোগ্য, সেগুলো হচ্ছে না। কারণ কি? আবার তেল দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে, সেগুলো উৎপাদনে রাখা যাচ্ছে না, তার কারণ তেল দিয়ে ধাপে ধাপে উৎপাদন করতে হচ্ছে। আবার তেলের সংকট তো রয়েছেই। আরেকটি যে বড় কারণ, সেটি হচ্ছে ভারতের ঝাড়খণ্ড থেকে আদানির যে বিদ্যুৎ আসে আমাদের এখানে, প্রায় 1400 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা, সেটিও 800 মেগাওয়াটে নেমে এসেছে। এই যে বলা হয় যে ভারতের সেই ভারত সব কিছু শুষে নিচ্ছে, ভারত আধিপত্যবাদ বিস্তার করছে, কোনো ক্ষেত্রে হয়তো এর সত্যতা থাকতে পারে রাজনৈতিকভাবে। চিন্তা করে দেখুন যে আদানির এই 1400 মেগাওয়াট বিদ্যুৎ যেটি পাঠানোর কথা, তার মধ্যে 800তে নেমে আসছে, তাতেই একটি তীব্র সংকট দেখা দিয়েছে। যদি ওই 800 বন্ধ হয়ে যায়, কি হবে? আদানি কি বলছে? বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ থেকে যেটি বলা হচ্ছে যে কয়লা পরিবহনে তাদের নাকি সমস্যা হচ্ছে। আরও নানান ধরনের সমস্যা রয়েছে। এলএনজি সরবরাহ কমে গেছে। মোদ্দা কথা, যে কথাটি বলতে চাই, এই ইকবাল আহসান মাহমুদ টুকু একজন সাবেক পুরোপুরি ব্যর্থ মন্ত্রী এই মন্ত্রণালয়েরই। তিনি আবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কি কারণে তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ফের দেওয়া হলো? মানে আপনারা চিন্তা করে দেখুন যে 2001 সালে যেখানে 3122 মেগাওয়াটের মতন ছিল, 3218 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল, 5 বছরে সেটিতে যোগ হয়েছে মাত্র বলা যেতে পারে 500 মেগাওয়াট। আর 2006-07 পরে এসে যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়ালো 30 থেকে 33 হাজার মেগাওয়াটে।